নীরার চোখ হঠাৎ আটকে যায় রাস্তার পাশের ফুচকার দোকানটাতে। তার প্রাক্তন স্বামী এক মেয়েকে নিয়ে ফুচকা খাচ্ছে। একটি প্লেটে ফুচকা নিয়ে তার স্বামী খুব সযত্নে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে। মেয়েটি কিছু একটা হাত নেড়ে বলছে, আর তুহিন অর্থাৎ নীরার প্রাক্তন স্বামী হেসে কুটি কুটি হচ্ছে। দৃশ্যটা আপাতত দৃষ্টিতে খুব রোমান্টিক হলেও নীরার চোখ নোনা জলে ভিজে উঠতে লাগলো। নীরা ধানমন্ডির এই ক্যাফেতে প্রায় অফিস শেষ করে এসে এক মগ কফি নিয়ে বসে, নিজের সাথে নিজে কিছুটা সময় কাটায়। মন বেশ হালকা লাগে তখন, কিন্তু আজ মনে বাষ্প জমছে। নীরা মেয়েটিকে ভালোভাবে দেখবে বলে চেয়ার বদলায়। তুহিনের পাশে বসা মেয়েটি তুহিনের বর্তমান স্ত্রী। তুহিনের মা বাবাই ছবি পাঠিয়েছিলেন নীরাকে। দেখতে বেশ সুশ্রী নয়, তবুও তুহিন তো সুখী বর্তমানকে নিয়েই। নীরা ছিল তুহিনের থেকে 8 বছরের ছোট। তুহিনের পাশে বসা নারী তুহিনের সমবয়সী মনে হচ্ছে। কি মুগ্ধতা নিয়ে দুজন দুজনকে দেখছে। নীরা তার ব্যাগ থেকে ছোট আয়নায় নিজেকে দেখে নিল। এখনও তার সৌন্দর্য একই আছে। নিজের দিকে তাকিয়ে আবার তুহিনের পাশে বসা মেয়েটিকে দেখতেই কেমন বিষণ্ণ লাগলো নীরার। নীরা গোলাপি ফর্সা ছিপছিপে গড়নের মাঝারি উচ্চতার মেয়ে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও স্যারদের হৃদয়ের কম্পন ছিল সে একসময়। খুব চুপচাপ শান্ত ভদ্র হওয়ায় চোখের ভাষা বুঝলেও কারোর মুখে প্রেম নিবেদনের অভিজ্ঞতা নেই নীরার। এছাড়া নীরার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো শিক্ষিত ভদ্র সচ্ছল ছেলে পেলে নীরার বিয়ে দিয়ে দেবেন। নীরা কখনোই বাবা মায়ের অবাধ্য নয়, তাই অনার্স 3rd ইয়ারে উঠতেই নীরার বিয়ে হয়ে গেল বাবা মায়ের একমাত্র ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করা তুহিনের সাথে। তুহিন যখন নীরাকে প্রথম দেখতে এসেছিল সেদিনই নীরা নিজেকে প্রশ্ন করেছিল, আচ্ছা মানুষ কখন প্রেমে পড়ে? নীরা তুহিনের প্রেমে পড়েছিল তার ভদ্রতা, গম্ভীর কণ্ঠস্বর আর সুঠাম শারীরিক গঠন দেখে। মোট কথা তুহিন ছিল স্বাভাবিকভাবেই প্রেমে পড়ার মতোই ছেলে। বিয়ের পর নীরা আর তুহিনকে যেই দেখত সেই বলতো ঈশ্বর নিজ হাতে দুজনের জোড়া মিলিয়েছে। তুহিন আর নীরা দুজনেই ভদ্র, কখনো কোনো বিষয়ে তাদের মতের অমিল হয় না। দুই পক্ষের শ্বশুর শাশুড়িও বন্ধুসুলভ। 1 বছর স্বপ্নের মতো কেটে গেল। একদম সহজ সরল সম্পর্ক তুহিন আর নীরার মাঝে। কিন্তু 1.5 বছর পর তুহিন কেমন যেন নির্লিপ্ত হয়ে উঠল। সবসময় কাজে ডুবে থাকতো, অবসর সময় মোবাইল নিয়ে সময় কাটাতো। নীরা আর তুহিন কোনো প্রোগ্রামে আত্মীয়দের বাড়ি ছাড়া কোথাও ঘুরতে যেত না। নীরা মন দিয়ে সংসার আর তুহিন কাজ, এভাবেই দিন কাটছিল। দুজনের একান্ত সময় বলতে 4 দেয়ালের মাঝে কিছুটা একান্ততা, সেটাও কমে আসতে লাগলো। নীরার কোনো কিছুতেই অভিযোগ নেই। আসলে এত ভালো পরিবেশে কারো অভিযোগ থাকে না। নীরা পড়াশোনা করতে পারছে, সংসারে মা বাবার মতন শ্বশুর শাশুড়ি, আর কি লাগে। দ্বিতীয় বিবাহ বার্ষিকী অনুষ্ঠান শেষে সবাই নীরা আর তুহিনকে সন্তান নেয়ার প্ল্যান করতে বলল। যখন পুরো পরিবেশ দুষ্টুমিতে ভরে গেল, তুহিন সবার মাঝ থেকে উঠে নিজের রুমে চলে গেল। তুহিনের চোখ মুখের ভাষা সবার বোধগম্য হলো যে সে খুব বিরক্ত। নীরা রাতে নিরিবিরি বলল, তুমি ওভাবে চলে এলে যে, তোমার বেবি পছন্দ নয়? তুহিন কোনো কথার উত্তর না দিয়েই শুয়ে পড়ল। পরদিন সকালে খাবার টেবিলে নীরার শাশুড়ি বললেন, নীরার পড়া প্রায় শেষের দিকে, এবার তো নাতি বা নাতনির মুখ দেখার সুযোগ করে দে বাবা। তুহিন কথাটি শোনার পর খাবারের প্লেট ধাক্কা দিয়ে উঠে অফিসে চলে গেল। তুহিনের মা নীরার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নীরা, তোমরা কি ঝগড়া করেছো? নীরা অবাক হয়ে বলল, মা আমাদের মাঝে তো আজ পর্যন্ত কোনো ঝগড়া হয়নি। নীরার শ্বশুর নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বললেন, তুমিও না, আমাদের বৌমার মতো মেয়ে হয় সে করবে ঝগড়া? মাথা ঠিক আছে তোমার? তুহিনের ব্যাপারটা কেউ বুঝতে পারল না। সন্ধ্যায় নীরার শ্বশুর শাশুড়ি তুহিনের সাথে বসলেন।
তুহিনের কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করায় তুহিন কোনো সমস্যা নেই বলে এড়িয়ে গেল। নীরার বাবা মা তুহিনের বাবা মাকে বুদ্ধি দিলেন ছেলে মেয়েকে ঘুরতে পাঠানোর। বিয়ের পর থেকে নীরা আর তুহিন কোথাও একান্তে ঘুরতে যায়নি। হয়তো এতে তুহিন নীরাকে তার সমস্যা থাকলে বলতে পারবে, তার মনটাও ভালো হয়ে যাবে। নীরাকে নিয়ে তুহিন ঘুরতে রাজি হলো। 1 সপ্তাহের ট্যুরে প্রথম কক্সবাজার, এরপর রাঙামাটি ঘুরে সবশেষে গেল সেন্ট মার্টিন। সাগরের তীরে দুজন পাশাপাশি বসে থাকছে। নীরা পুরোটা ট্যুর খুব এনজয় করলো। প্রিয় মানুষের সাথে ঘুরতে তার স্বর্গের মতো লাগছে, কিন্তু পুরোটা সময় তুহিন নির্লিপ্তভাবে আছে। নীরা বুঝতে পারছে না তুহিনের মনে কি চলছে। সাগরের তীরে বসে নীরা বলল, শুনছো, কি সুন্দর পরিবেশ, তাই না? তুহিন মোবাইলের দিকে তাকিয়ে বলল, নীরা বলল, তোমার কি কোনো কারণে মন খারাপ? তুহিন বেশ খানিক সময় নীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, এরপর সাগরের দিকে তাকিয়ে রইল। কোনো উত্তর এলো না। ঢাকায় ফেরার পর আবার দুজনে দুজনের মতো। এদিকে বেশ সময় পেরোলো। নীরার মাস্টার্সও শেষ। আবার সেই সন্তানের চাহিদা সবার মুখে মুখে। নীরারও চাকরি করার ইচ্ছে নেই। সবাই নীরাকে চাপ দিল সন্তানের ব্যাপারে তুহিনকে বোঝাতে। এক রাতে নীরা তুহিনকে বলল, শুনছো, আমাদের তো সন্তান নেবার ব্যাপারে ভাবতে হবে, তাই না? তুহিন ল্যাপটপ বন্ধ করে বলল, নীরা, তোমার কি তাই ইচ্ছে? নীরা খুশি হয়ে বলল, সব মেয়েদেরই তো এই স্বপ্ন থাকে, তাই না? তুহিন বলল, নীরা চলো, আমরা আজ সারা রাত হেঁটে বেড়াই। নীরা বলল, বাবা মা কি ভাববেন? তুহিন হেসে শুয়ে পড়ল, কিন্তু ঘুমালো না। অনেকক্ষণ এপাশ এপাশ করে রাত 1টায় উঠে বসলো। নীরাও ঘুমায়নি। নীরাকে ডাকতেই নীরা উঠে বসলো। তুহিন নীরার হাত দুটো নিজের হাতে রেখে বলল, নীরা, তুমি খুব ভালো মেয়ে, শুধু ভালো না, অসম্ভব ভালো মেয়ে। কিন্তু আমি তোমার থেকে মুক্তি চাই। বলতে পারো আমি সব কিছু থেকেই মুক্তি চাই। নীরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে নিজেকে সামলে বলল, কি হয়েছে তোমার, বলো। আমি সব সামলে নেব। কি আবোল তাবোল বলছো? তুহিন বলল, কি সামলে নেবে তুমি? তেমন কিছুই হয়নি। আমি জাস্ট সব কিছু থেকে মুক্তি চাই, সংসার, পরিবার, চাকরি, সব কিছু থেকে। আমি জানি তুমি খুব ভালো, আমায় মুক্তি দেবে। নীরা ভাঙা গলায় বলল, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? তুহিন বলল, আমি ভালোবাসতে চাই, কিন্তু কয়েক বছর ধরে মনে হচ্ছে আমি একটা রোবট। আমার একই মাত্রায় জীবন চলাকে আমি নিতে পারছি না। আমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছি। নীরা, আমার এই জীবন আর ভালো লাগছে না, প্লিজ বোঝো। নীরা কি বলবে বুঝতে পারছে না। সকালে দেখা যাবে বলে নীরা তুহিনকে ঘুম পাড়ালো। সকালে শ্বশুর শাশুড়িকে ব্যাপারটা জানাতেই হিতে বিপরীত হলো। তুহিনের বাবা মা তুহিনের উপরে উল্টো রেগে গেল। তুহিনের সব রাগ গিয়ে পড়লো নীরার উপর। তুহিন বাসায় আসাও প্রায় বন্ধ করে দিল। দুই পক্ষ তুহিন আর নীরার সম্পর্ক নিয়ে তুহিনকে বোঝালো। তুহিন কেবল শুনতো, কোনো প্রতি উত্তর দিত না। নীরাকে এড়িয়ে চলতে থাকায় বড়রা প্রায় জোর করে তুহিন আর নীরাকে বারবার ঘুরতে পাঠাতো। তুহিনকে বেশ বিভ্রান্ত লাগতো। শেষে মনোচিকিৎসক, কাউন্সিলর, সব কিছু শরণাপন্ন হয় তুহিনের পরিবার। পরিশেষে তুহিন চাকরি ছেড়ে দিল। তৃতীয় পক্ষের যেহেতু কোনো অস্তিত্ব নেই, নীরা বাসা ছেড়ে নিজের বাবার বাড়িতে গিয়ে দেখলো তুহিনের কোনো পরিবর্তন আসে কিনা। না, তুহিন বেশ অসুস্থ হয়ে পড়তে লাগলো দিন দিন। শেষমেশ নীরা তুহিনকে ডিভোর্স দিল। নীরা বা অন্য কেউ তুহিনের বিষয়টা বুঝল না। নীরা একটা বছর ঘোরের মাঝে ছিল। এরপর তুহিনকে ভুলতে চাকরির চেষ্টা করে একটা ব্যাংকে কর্মরত হয়। তুহিনও 1 বছর পর চট্টগ্রাম চাকরি নিয়ে একা থাকা শুরু করে। তুহিনের বাবা মা নীরার সাথে সব সময় যোগাযোগ রাখত, বোঝাতো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না। তুহিন 2 বছর পর তার অফিস কলিগের প্রেমে পড়ল। ও আর আগের তুহিন নেই। খুব হাসি খুশি, প্রাণ উজ্জ্বল, অল্প কথায় অট্ট হাসিতে গড়িয়ে পড়া, হঠাৎ কোথাও মেয়েটিকে নিয়ে বাইকে লং ড্রাইভে যাওয়া, পার্টি, কোলাহল, প্রিয় এক নতুন মানুষের রূপান্তরিত হলো।
তুহিনের বাবা মা যেন নিজের ছেলেকে চিনতেই পারে না। ঢাকায় এসে তুহিন বাবা মাকে জোর করতে লাগলো মেয়েটির সাথে তুহিনের বিয়ের সম্মতি যেন বাবা মা দেন। সম্মতি না পেয়ে তুহিন একাই বিয়ে করে নেয় মেয়েটিকে। ঢাকায় আবার ফিরে আসে, আলাদা বাসা নেয়, নতুন সংসার গড়ে। এর মাঝে একটি বারও নীরাকে কল দেয় না তুহিন। নীরা হয়তো নিজেকে গুছিয়ে নিয়েছিল, কিন্তু তুহিনের অবহেলা, তার বিয়ের ফিরে আসা 4টি বছর তাকে কখনো স্বস্তিতে থাকতে দিচ্ছিল না। ডিভোর্সের 3 বছর পর আজ পুরাতন ঘা যেন আবার নতুন হয়ে গেল। ব্যথাটাও প্রচণ্ড অনুভূত হচ্ছে। নীরা তুহিন আর ওর নতুন স্ত্রীর দিক থেকে চোখ সরাতে পারছে না। কিছুক্ষণ পর নীরা দেখলো তুহিন একটি সিএনজিতে মেয়েটিকে উঠিয়ে দিয়ে ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে আসছে। নীরা কি করবে বুঝে ওঠার আগেই তুহিন ক্যাফেটেরিয়ায় ঢুকে কফি অর্ডার করে নীরার পাশের টেবিলে বসতেই চোখ পড়লো নীরার দিকে। নীরা চোখ সরিয়ে রাখলেও তুহিন উঠে নীরার সামনের চেয়ারে বসতে বসতে বলল, নীরা না, কেমন আছো? নীরা ভেতরের ঝড়কে সামলে বলল, বেশ ভালো। তো তোমার খবর কি? তুহিন মাথা নিচু করে বলল, ভালো। কিছুক্ষণ চুপ থেকে তুহিন বলল, কিছু অর্ডার করব? নীরার হঠাৎ কি মনে হলো, বলল, খাওয়াবে আমায়? তুহিন বলল, অবশ্যই, বলো কি খাবে? নীরা বলল, তাহলে অর্ডার ক্যান্সেল করো, বাইরে চলো। তুহিন নীরার দিকে স্থির চোখে তাকালো, তারপর বাধ্য ছেলের মতো অর্ডার ক্যান্সেল করলো। নীরা বাইরে বের হতেই তুহিন নীরাকে অনুসরণ করলো। নীরা বলল, তুমি বাইক নিয়ে এসেছো? তুহিন মাথা নেড়ে সম্মতি জানালো। নীরা বলল, চলো তোমার বাইকে করে রবীন্দ্র সরোবরে যাই, ওখানে লুচি আর চিকেন চাপ খাবো, আর মাটির হাঁড়িতে চা খাবো। তুহিন আবারও নীরাকে দেখলো, পরে বলল, চলো। বাইকে উঠতেই নীরা ওর চুলগুলো খুলে দিল। সিল্কি লম্বা চুল বাতাসে বারবার তুহিনের শরীরে আছড়ে পড়ছে। তুহিনের পিঠে জোরে হাতটা চেপে ধরে রাখলো নীরা। তুহিন একবার পেছন ফিরে বাইক চালিয়ে গন্তব্যে ছুটল। রবীন্দ্র সরোবরে গিয়ে লুচি আর চাপ খাওয়া হলে মাটির কাপে চা নিয়ে হাঁটতে শুরু করলো নীরা। তুহিনও হাঁটছে। হঠাৎ থেমে বলল, এই তুহিন, গোলাপ গোলাপ, প্লিজ একটা কিনে দাও না। তুহিন বিস্ফোরিত চোখে নীরাকে দেখছে। এরপর এক গোছা গোলাপ কিনে এনে নীরাকে দিতেই নীরা একটা গোলাপ তুহিনের হাতে দিয়ে বলল, কানে গুজে দাও তো। তুহিন কানে গুজে দিল। নীরা হাঁটছে আর গান গাইছে। হঠাৎ পেছন ফিরে বলল, তুহিন, তোমার বউ কি রাগ করবে, তোমার এত সময় নিচ্ছি যে? তুহিন বোকার মতো মুখ করে বলল, না না, ও তো জানবে না, ও আর চট্টগ্রামে যাচ্ছে বাবার বাড়ি, আমি এমনিতেই ফ্রি। নীরা বলল, তাহলে তোমার বাবা মা কেমন আছে? তুহিন অপরাধীর মতো বলল, জানি না, আসলে ঝুমুর মানে আমার ও একদম পছন্দ করে না যে আমি মা বাবার সাথে যোগাযোগ রাখি। নীরা জোরে হেসে ফেলল। চুল খোপা করে বাঁধার চেষ্টা করতেই তুহিন বলল, খোলা চলে তোমাকে সুন্দর লাগছে, থাক না ওভাবে। নীরা বলল, নৌকায় চড়বো, চলো। তুহিন নীরার কথা মতো নৌকায় বসলো। তুহিন বলল, নীরা, তুমি বিয়ে করেছো? নীরা বলল, আমাকে কে বিয়ে করবে? তুহিন বলল, কি বলছো আবল তাবল, তুমি তো সাক্ষাৎ পড়ি, তোমায় কে বিয়ে করবে মানে? নীরা চোখ কুঁচকে তাকালো তুহিনের দিকে। তুহিন চোখ সরিয়ে নিল। নৌকা থেকে নামতেই নীরা বলল, তোমার বউ তো নেই, চলো মা বাবাকে দেখে আসি। তুহিন শিশুদের মতো বলল, যাবে সত্যি? মা বাবা যে কি খুশি হবে। নীরা দেখলো মোবাইলে বারবার কল আসছে, কখনো মা কখনো বাবার। মোবাইল সুইচ অফ করে তুহিনের সাথে বাইকে উঠে পূর্বের ঠিকানায় এগিয়ে চলল। তুহিনের বাসায় পৌঁছে যখন তুহিনের মা দরজা খুললেন, তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। পরক্ষণেই নীরাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। নীরা নিজ হাতে নুডলস সেমাই রান্না করে দুজনকে খাওয়ালো। নীরার শ্বশুরের স্বাস্থ্য খুব ভেঙে গেছে। তুহিন অসহায়ের মতো বসে থাকলো এক কোনায়। ফেরার সময় নীরা প্রমিস করলো প্রায় দেখতে আসবে ওনাদের। নীরার ফেরার পালা। তুহিন বলল, ঝুমুর না আসা পর্যন্ত সে মা বাবার কাছেই থাকবে। নীরা আর তুহিন পাশাপাশি নিঃশব্দে হাঁটছে। আকাশে অনেক বড় চাঁদ উঠেছে। তুহিন বলল, নীরা, তুমি আমায় নাম ধরে ডেকেছিলে, খুব ভালো লেগেছিল। নীরা মৃদু হাসল। তুহিন হঠাৎ থেমে গেল। রাস্তার চারপাশে কোনো মানুষ নেই।
গম্ভীর কণ্ঠে বলল, নীরা তোমার হাতটি ধরতে পারি? নীরা দুটি হাত বাড়িয়ে দিল। তুহিন কাপা হাতে নীরার দুটি হাত চেপে ধরে হু হু করে কেঁদে দিল। তুহিন ভাঙা ভাঙা গলায় বলল, আমি প্রেমিকার খোঁজে সংসার, স্ত্রী, পরিবার সব হারিয়েছি। পারলে আমায় ক্ষমা করে দিও। নীরার দুটি হাত জলে সিক্ত হচ্ছে। নীরা চাঁদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর একটি রিকশা ডেকে নীরা উঠে পড়ল। পেছনে অশ্রুসিক্ত দুটো চোখ নীরাকে দেখছে। নীরা মোবাইল সুইচ অন করতেই শিশিরের কল। শিশিররা নীরাদের পাশের ফ্ল্যাটে উঠেছে, 2 বছর হয়। নীরার বাবা মায়ের খুব পছন্দর ছেলে, প্রচণ্ড হাস্যোজ্জ্বল মানুষ। আকারে ইঙ্গিতে নীরাকে অনেকবার বলেছে যে সে নীরাকে পছন্দ করে, কিন্তু নীরা এক মোহের স্রোতে প্রতিনিয়ত ভেসে যেত বারবার। আজ তার মুক্তি। সমস্ত কষ্ট গ্লানি অন্য কাউকে দিয়ে সে আজ নিঃস্ব। পাখির পালকের মতো আজ হালকা লাগছে। শিশিরের কল রিসিভ করতেই ওপাশ থেকে অধিকার ভরা কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার আন্টি আঙ্কেল, কত চিন্তিত, আর আপনি কোথায়? নীরা বলল, তুমি তো আমার থেকে 4 বছরের বড়, তুমি আমায় তুমি ডাকতে পারো না? ওপাশে কেবল নিঃশ্বাসের শব্দ। নীরা বলল, মা বাবাকে বলো সারা রাত তুমি আর আমি জ্যোৎস্না দেখব। আমি বাসার নিচে আছি। শিশির বলল, 10 মিনিট সময় হবে, মানে একটু গুছিয়ে? নীরা বলল, হবে। নীরা আকাশের দিকে তাকায়। জ্যোৎস্না এত সুন্দর হয় ওর আগে জানা ছিল না। লিখেছেন প্রীতি লতা চক্রবর্তী, কণ্ঠে সাদিয়া নাসরিন।